তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর। অংশ নেবেন ভোটে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তনে কেটে যাবে গণতন্ত্রের উত্তরণে বাধা। ব্রিফিংয়ে মির্জা ফখরুল। তফসিলের পরদিনই প্রার্থী গুলিবিদ্ধ। এভার কেয়ারে লাইফ সাপোর্টে ওসমান হাদি। হামলাকারীদের শনাক্তের চেষ্টা। দেশের অস্তিত্বে আঘাত আখ্যা প্রধান উপদেষ্টার। ঢাকার কেরানীগঞ্জে ১২তলা ভবনের নিচতলায় ঝুটের গুদামে আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ল লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিস। চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গতির ঝড়। প্রায় দুর্ঘটনা কেড়ে নিচ্ছে প্রাণ। ৮ মাসে গতিসীমা লঙ্ঘন ১.৫ লক্ষাধিক গাড়ির। ব্যবস্থা নিতে পুলিশকে চিঠি সিডিএর। সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২৫ ডিসেম্বর ঢাকায় আসছেন তিনি। শুক্রবার রাতে সংবাদ সম্মেলনে কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারেক রহমানের দেশে ফেরার মধ্য দিয়ে গণতন্ত্রে উত্তরণের পথে যেসব বাধা আছে তা কেটে যাবে। তিনি অংশ নেবেন আগামী নির্বাচনে। আহমেদ সালেহিনের রিপোর্ট। নানা গুঞ্জন শঙ্কা কাটিয়ে এবার দেশে ফিরছেন দীর্ঘদিন নির্বাসনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। থেকে দেশে ফিরবেন এমন ঘোষণার বাস্তবায়ন হতে যাচ্ছে তার দেশে ফেরার তারিখ নির্ধারণের মধ্য দিয়ে। শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল তারেক রহমানের দেশে ফেরার তারিখ ঘোষণা করেন। জানান, আগামী ২৫শে ডিসেম্বর দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোটি কোটি মানুষের সবচেয়ে প্রিয় মানুষ, যিনি দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে নির্বাসিত অবস্থায় রয়েছেন বিদেশে, এবং আমাদের যে গণতন্ত্রের উত্তরণের যে ছাত্র গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে আমাদেরকে সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন। আমাদের সেই সংগ্রামী নেতা, এই দেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ জনাব তারেক রহমান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আগামী ২৫শে ডিসেম্বর, আমি আবার রিপিট করছি যে আগামী ২৫শে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। গণতন্ত্র উত্তরণের পথে যেসব বাধা তৈরি হয়েছে তারেক রহমানের দেশে ফেরার মাধ্যমে তা কেটে যাবে বলেও জানান মির্জা ফখরুল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার বিষয়টি যেন সুন্দরভাবে সম্পন্ন হয় সে প্রত্যাশা করেন দলটির মহাসচিব। আমাদের দলের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আমরা তার এই আগমনকে শুধু স্বাগত নয়, আমরা আনন্দের সঙ্গে আমরা সমগ্র জাতিকে জানাতে চাইছি। এবং আজকে গণতন্ত্র উত্তরণের পথে যে সমস্ত বাধাগুলো সৃষ্টি হয়েছিল, আমরা মনে করি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশে এসে পৌঁছলে সেই সমস্ত বাধা দূর হয়ে যাবে। এই বিষয়টা আপনারা যথাযথ মূল্য দিয়ে আপনারা জাতির সামনে তুলে ধরবেন এবং একই সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন যেন অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে হতে পারে সেই বিষয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। ২০০৮ সালের ১১ই সেপ্টেম্বর চিকিৎসার জন্য দেশ ছেড়ে যুক্তরাজ্যে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে আর দেশে ফিরতে পারেননি তিনি। ১৭ বছর লন্ডনে নির্বাসনে থাকতে হয় বিএনপির এই শীর্ষ নেতাকে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা ৮ আসনে স্বতন্ত্র মনোনয়ন প্রত্যাশী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে নেওয়া হয়েছে লাইফ সাপোর্টে। উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয়েছে এভার কেয়ারে। খুব কাছ থেকে হাদির মাথায় পরপর ২টি গুলি করা হয়। ঘটনার পরই আতঙ্ক ছড়িয়ে পড়ে। নির্বাচনের আগে পরিকল্পিতভাবেই ওসমান হাদির ওপর হামলা করা হয় বলে দাবি সহযোদ্ধা ও কর্মী সমর্থকদের। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। ছুটির দিনে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য রিকশায় করে ফকিরাপুল থেকে পল্টন যাচ্ছিলেন ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী ওসমান হাদি। সিসিটিভির ফুটেজে দেখা যায় রিকশার পেছনে একটি মোটর সাইকেল পিছু নেয় হাদির। রিকশাটি কালভার্ট রোডের ডিয়ার টাওয়ারের কাছে পৌঁছলে পিছু নেয় মোটর সাইকেল আরোহী খুব কাছ থেকে তার মাথায় গুলি করে। পরে মোটর সাইকেলে করে পালিয়ে যায় পল্টনের দিকে।
গুলির শব্দে আতঙ্কিত হয়ে রাস্তায় আসেন স্থানীয় মানুষ। তাদের সহযোগিতায় তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় ওসমান হাদিকে। বাইকে দুইজন লোক ছিল হেলমেট পরা, তখনই বাইক থেকে রিকশাতে গুলি করে, রানিংয়ে গুলি করে বাইক চলে গেল। ঘটনার পরপরই উপস্থিত হন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঘটনাস্থল ঘিরে ফেলে সিআইডির ক্রাইম সিন ইউনিট। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের ধরতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। এখন আমরা কনক্রিট কোনো সিদ্ধান্ত যেতে পারছি না, আমাদের কার্যক্রম অব্যাহত আছে। আমরা আরো কার্যক্রম সম্পন্ন করার পর হয়তো বলতে পারবো যে আসলে কে বা কারা তারা গুলি করেছে। হামলার খবর পেয়ে হাসপাতালের সামনে ভিড় করেন হাদির সহযোদ্ধা ও কর্মী সমর্থকরা। জানান কয়েকদিন ধরেই তাকে হুমকি দেওয়া হচ্ছিল। একে পরিকল্পিত হামলা উল্লেখ করে দ্রুত বিচার দাবি তাদের। হাদি ভাইয়ের জন্য ওয়েট করতেছি। এই মুহূর্তে কল আসে, এক দেশের কুলাঙ্গার আমার হাদি ভাইয়ের গুলি করছে। ওসমান হাদি ভাই আক্রান্ত হওয়া মানে আমরা মনে করতেছি পুরো জুলাই আক্রান্ত হওয়া, পুরো তরুণ সমাজ আক্রান্ত হওয়া। ইনসাফ এবং ন্যায়ের পক্ষের মানুষকে যদি এইভাবে তার মুখকে বুলন্দ করা হয়, এক শরীফ ওসমান হাদিকে যদি বুলন্দ করার চেষ্টা করে, আমরা হাজার শরীফ ওসমান হাদি হয়ে উঠবো। হাদি আমাদের বিপ্লবের প্রতিচ্ছবি। সেই হাদিকে রোধ করতে পারলে হয়তো তারা ভেবেছে যে সবকিছু রোধ করতে পারবে। হাদি এখন ঘরে ঘরে জন্মাচ্ছে, কয়টা হাদিকে বন্ধ করবেন? মাথায় গুলিবিদ্ধ হাদিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেডিকেলের পরিচালক। বুলেটটা তো ব্রেনের মধ্যেই ঢুকছে, আশঙ্কাজনক। উনি লাইফ সাপোর্টে আছেন। এদিকে রাত 8:45টার দিকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে। আমাদের সরকারি সিদ্ধান্ত ছিল যে ওনাকে আমরা সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাব, কিন্তু ওনার পরিবারের পক্ষ থেকে, বিশেষ করে তার ভাই, ওনারা চাচ্ছেন যে এভারকেয়ারে, আমরা এভারকেয়ারে ওখানে যথাযথ ব্যবস্থাপনা তাদের সাথে যোগাযোগ করে আমরা ওখানে পাঠিয়ে দিচ্ছি। 24 ঘন্টার মধ্যে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে শনিবার দুপুরে শাহবাগে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন সংগঠনটির নেতারা। ওসমান হাদিকে বাঁচিয়ে রাখা আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষের জন্য কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। আমরা ঘোষণা করছি, আগামীকাল 12টায় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। শাহবাগের সমাবেশে আপনারা সকলে অংশগ্রহণ করবেন। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন রিপোর্টার তোহা খান তামিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শরীফ ওসমান হাদি গতকালকে গুলিবিদ্ধ হওয়ার পরে ঢাকা মেডিকেল থেকে এভারকেয়ারে হাসপাতাল নেওয়া হয়েছে এবং এভারকেয়ার হাসপাতালে এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা বলছেন 72 ঘন্টার যে তার যে ক্রিটিক্যাল সময়, সেই সময়টি আসলে না পার হলে আসলে কিছুই বলা যাবে না। তারপরেও এখন পর্যন্ত হাদির যে শারীরিক অবস্থা সেটি আসলে অপরিবর্তিত রয়েছে এবং তার যে বেশ বলা যায় যে খুব ক্রিটিক্যাল অবস্থা, তার জটিল মুহূর্ত চলছে, সেটি কিন্তু চিকিৎসকরা ইতিমধ্যেই জানিয়েছেন। এবং এই যে গুলির ঘটনায় তার যে মাথায় গুলি লেগেছে, সে গুলির ঘটনায় সে বেশ তার যে ব্রেন রয়েছে সেখানে কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, মস্তিষ্কে ক্ষতি হয়েছে। পাশাপাশি চিকিৎসকরা গতকালকে জানিয়েছিলেন যে ঠিক সে অবস্থায় গতকালকে অস্ত্রোপচার হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানে তিনি দুইবার কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট অর্থাৎ হার্ট অ্যাটাক করেছেন। তো সব মিলিয়ে বেশ জটিল একটি পরিস্থিতি কিন্তু তার যাচ্ছে। এভারকেয়ার হাসপাতালের সামনে বেগম খালেদা জিয়ার জন্য বেশ বলা যায় যে যেই ধরনের নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আমরা প্রতিদিনের মতোই দেখছি। পাশাপাশি এখানে শরীফ ওসমান হাদি তিনি চিকিৎসাধীন রয়েছেন গতকাল রাত থেকে এবং আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে এনসিপির যারা নেতাকর্মী রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছেন, পাশাপাশি ইনকিলাব মঞ্চে যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছিলেন। আজকেও তাদের এখানে আসার কথা রয়েছে এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে 24 ঘন্টার একটি আলটিমেটাম দেওয়া হয়েছে যে 24 ঘন্টার মধ্যে শরীফ ওসমান হাদির উপরে যারা গুলিবর্ষণ করেছে তাদেরকে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং বলে রাখি যে এর মধ্যে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী একজনকে শনাক্ত করতে পেরেছে এবং শনাক্তের জন্য যে কাজ, সেই কাজটি চলছে। পাশাপাশি তাকে গ্রেফতারের সাঁড়াশি অভিযান চলছে এবং সরকারের পক্ষ থেকেও কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে ঘটনাকে এবং বলা হচ্ছে যে যাতে করে দায়ীদের বিরুদ্ধে অতি দ্রুত আসলে ব্যবস্থা নেওয়া হয়, গ্রেফতার করা হয়, সেই ধরনের কিন্তু সেই চেষ্টা সরকারের পক্ষ থেকে চলছে। সব মিলিয়ে শরীফ ওসমান হাদির 72 ঘন্টা না পার হলে তার যে ক্রিটিক্যাল পরিস্থিতি সেটি আসলে বলা যাবে না। পাশাপাশি হয়তো আর কিছুক্ষণ পরেই এখানে চিকিৎসকরা তার শারীরিক সবশেষ অবস্থা নিয়ে গণমাধ্যম কর্মীদের ব্রিফিং করবেন, তখনই আসলে আমরা নির্দিষ্ট করে বলতে পারবো যে তার শরীরের বা তার শারীরিক যে পরিস্থিতি সেটির সবশেষ কী অবস্থা। তো এই ছিল এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমার হাতে সবশেষ।
এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী তোহা খান তামিম। ওসমান হাদির ওপর হামলা করে দেশের অস্তিত্বকে চ্যালেঞ্জের দুঃসাহস দেখিয়েছে পরাজিত শক্তি। শুক্রবার রাতে যমুনায় কয়েকজন উপদেষ্টা, আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে একথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আরও বলেন, এই হামলা গণতান্ত্রিক অভিযাত্রার ওপর সুপরিকল্পিত আঘাত। ঝড় তুফান এলেও নির্বাচন বানচাল করতে পারবে না কোনো শক্তি। ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলার পর শুক্রবার রাতে যমুনায় কয়েকজন উপদেষ্টা, আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। বলেন, এই হামলা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার উপর সুপরিকল্পিত আঘাত। এর মাধ্যমে পরাজিত শক্তি দেশের অস্তিত্বকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে। অপশক্তির আঘাত কোনোভাবেই বরদাস্ত করা হবে না। হামলার মাধ্যমে নির্বাচন ও গণভোট বানচাল করার ষড়যন্ত্র করা হচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, কোনো অবস্থাতেই এই ধরনের ষড়যন্ত্রকে সফল হতে দেয়া হবে না। যত ঝড় তুফানি আসুক না কেন, নির্বাচন বানচাল করতে পারবে না কোনো শক্তি। সভায় সিদ্ধান্ত হয়, নির্বাচনকালীন কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিশ্চিতে কয়েকদিনের মধ্যে বিশেষ হটলাইন নম্বর চালু করা হবে। অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেফতারে জোরদার করা হবে অভিযান। এছাড়া উদ্ভূত পরিস্থিতি নিয়ে শীঘ্রই প্রধান রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। এর আগে হাদির ভাই ওমর বিন হাদির সঙ্গে টেলিফোনে কথা বলে সর্বোচ্চ সহযোগিতা ও তার চিকিৎসার সব ব্যয় বহনের কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে, বার্ড ট্যুরিজম বন্ধে কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র। সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে গেলে ভারতীয়দের ভিসা বাতিল। লোকসান এড়াতে চীনাদের ভিসা প্রক্রিয়া সহজ করল নয়াদিল্লি। ঢাকার কেরানীগঞ্জের আগানগর এলাকায় 12তলা ভবনের নিচতলায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী নাইম হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীর কেরানীগঞ্জের বাবুবাজার ব্রিজ সংলগ্ন যে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এই আগুন কিন্তু এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আজ ভোর 5:30টায় ফায়ার সার্ভিস এই অগ্নিকাণ্ডের ঘটনার খবর পায়। এরপরে এখনো পর্যন্ত প্রায় 4.5 ঘন্টা অতিবাহিত হলেও এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের থেকে দেওয়া তথ্য মতে এখনো পর্যন্ত এখানে প্রায় 14টি ইউনিট কাজ করছে। এছাড়া ফায়ার সার্ভিসের সঙ্গে সেনাবাহিনী, বিজিবি সদস্য, র্যাব সদস্যরাও যোগ হয়েছে এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। ফায়ার সার্ভিস কর্মকর্তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে এই বাবুবাজার ব্রিজ সংলগ্ন মূলত একটি 10তলা ভবনে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত আজ ভোরে। যেই ভবনে মূলত হচ্ছে নিচতলায় জাবালে নূর মার্কেট, এছাড়া বেসমেন্টে হচ্ছে জুট মিলের গোডাউন রয়েছে। এই জুটের গোডাউন থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তারা জানিয়েছে যে এই যে ভবনটি রয়েছে, এই ভবনের পাশে আরও 7টি ভবন রয়েছে। এই 7টি ভবনের সঙ্গে এই ভবনটি সহ 8টি ভবনের মাত্র একটি বেসমেন্ট ব্যবহার করা হয়েছে। এই একটি বেসমেন্টেই এই 8টি ভবনের বেসমেন্ট হিসেবে ব্যবহার করার কারণে মূলত হচ্ছে যে এখানে জুটের অনেক গোডাউন রয়েছে, সেখান থেকে এই আগুনের সূত্রপাত। তবে ফায়ার সার্ভিস কর্মকর্তারা কেন ওই 4.5 ঘন্টাও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি, এর কারণ হিসেবে তারা বলেছেন যে ফায়ার সার্ভিস কর্মকর্তারা এই যে বেসমেন্টটি রয়েছে সেই বেসমেন্টে প্রবেশ করতে যথেষ্ট বেগ পোহাতে হচ্ছে। যদিও তারা জানিয়েছেন যে এই ভবনে যারা সাধারণ মানুষ বা বাসিন্দা রয়েছে তাদেরকে তারা কিন্তু উদ্ধার করেছে, তবে আগুন এখনো নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি। তো এই ছিল আমার কাছে বাবুবাজারের ব্রিজ সংলগ্ন বহুতল ভবনের অগ্নিকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম ঢাকার কেরানীগঞ্জে। লক্ষ্মীপুরে জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, শুক্রবার রাতে নির্বাচন অফিসের নিচতলায় জানালার কাঁচ ভেঙে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় অফিসের দারোয়ান বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে পালিয়ে যায় তারা। পরে নির্বাচন অফিসের কর্মচারীরা ফায়ার সার্ভিসে খবর দিয়ে নিজেরাই পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলে। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আব্দুর রশিদ জানিয়েছেন, আগুনে অফিসের কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস সামনে রেখে ঘষা মাজা করে প্রস্তুত করা হচ্ছে রায়ের বাজার ও মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ।
শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রস্তুতির সবশেষ খবর জানাতে রাজধানীর রায়ের বাজার বধ্যভূমি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাতিলা শারমিন। যাচ্ছি তার কাছে। আসলে যে ধরনের প্রস্তুতি সম্পন্ন করা দরকার সমস্ত কিছুই কিন্তু একে একে শেষ হচ্ছে। আমাদেরকে যারা এর ব্যবস্থাপনার দায়িত্বে আছেন তারা জানিয়েছেন যে সন্ধ্যার মধ্যে আসলে এই প্রস্তুতিগুলো তারা সম্পূর্ণ করে ফেলবেন, কারণ তারা যে লক্ষ্যটি রাখছেন সেই লক্ষ্যটি হচ্ছে 12টার সময়, অর্থাৎ রাত 12টার সময় যাতে বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরেই সম্ভব হয় শহীদ এই বৌদ্ধভূমিকে প্রস্তুত রাখার, অর্থাৎ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক যে সংগঠন, রাজনৈতিক যে সংগঠনগুলো আসলে 12টা থেকে বিভিন্ন কর্মসূচি দিয়ে থাকেন, তার জন্য সেই লক্ষ্যকে সামনে রেখে কিন্তু তারা প্রস্তুতিটি নিচ্ছেন। এবং মূল যে অনুষ্ঠান সকাল 7টায় শুরু হবে, সেই 7টায় শুরু হবার জন্য সার্বিক যে প্রস্তুতি তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে 2 দিন আগে থেকেই প্রস্তুতিগুলো শেষ হয়েছে। এবং এখন যেটি চলছে সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এমনিতেই রায়েরবাজার বধ্যভূমিতে আসলে নিরাপত্তা নিশ্চিত করার জন্য 50টি সিসি ক্যামেরা বিভিন্ন জায়গায় সারা বছরই থাকে। বাড়তি এই বুদ্ধিজীবী দিবসে ডিএমপির পক্ষ থেকে 24টি আরও সিসি ক্যামেরা আসলে স্থাপন করা হচ্ছে, তার কাজটাই এখন চলছে। এবং তারা বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য ডিএমপির যে একটি স্থায়ী ক্যাম্প, এই স্থায়ী ক্যাম্পটি তো রয়েছে এবং বাড়তি যে নিরাপত্তার কথা বলেছে সরকার, সেখানে পুলিশের পক্ষ থেকে যেমন যোগ দিবে ডিএমপির একটি বড় দল, এবং সঙ্গে সঙ্গে আসলে র্যাবের এলিট ফোর্স র্যাবের পক্ষ থেকেও কিন্তু একটি বড় দলের যোগ দেওয়ার কথা রয়েছে। তো এই যে নিরাপত্তা ব্যবস্থা, নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে নিয়ে আসার একটি চেষ্টা যেটি সরকার জানিয়েছে, সেইটা আসলে এখানে বাস্তবায়ন হতে দেখছি আমরা, এবং সেটির প্রস্তুতি চলছে। এছাড়া ধোয়া মোছার বিষয়টা যদি বলি তাহলে আসলে বৌদ্ধভূমির সব জায়গাগুলো আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, এবং সর্বশেষ যেটি আসলে করা হয় কয়েক দফায় আসলে পানি দিয়ে ধুয়ে আসলে পরিষ্কার করা হয়। এই যে ধুয়ে পরিষ্কার করা হয় সেই পরিষ্কারটা আসলে তারা করবেন একটি সন্ধ্যার দিকে, এটা রেডি করবেন, এবং এর পরে আবার 12টার যে অনুষ্ঠানগুলো হয় প্রথম প্রহরে শ্রদ্ধা জানানো, তারপরে আবারও ধুয়ে মুছে আসলে সকালবেলা সারা দিনের জন্য এক ধরনের প্রস্তুত তারা করেন। তো সেগুলো ধারাবাহিকভাবে সেই কার্যক্রমগুলো চলছে। এছাড়া মাইকের যে ব্যবস্থা, সেই মাইকের ব্যবস্থাগুলো করা হবে, অর্থাৎ সন্ধ্যা নাগাদ আমরা এক ধরনের পুরোপুরি প্রস্তুত হতে দেখব রায়ের বাজার বৌদ্ধভূমির এই জায়গাটি। রায়ের বাজার বধ্যভূমি থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শাতিলা শারমিন। স্টিল টেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেইনলেস স্টাইল। সময় সংবাদে আরও থাকছে, ঢাকা ক্যাপিটালসের মেন্টর শোয়েব আক্তার আসছেন আজ। দলকে উজ্জীবিত করবেন পাকিস্তানি কিংবদন্তি, পরামর্শ দেবেন পেসারদের। এবার বিপিএল শিরোপা জয়ের আশা। দীর্ঘ 16 বছর পর নতুন দিনের স্বপ্ন দেখছেন ঢাকা 2 আসনের মানুষ। তাদের আকাঙ্ক্ষা একটাই, আগামীর জনপ্রতিনিধি হবেন জনগণের বন্ধু, যিনি কেবল উন্নয়ন নয় সমস্যার সমাধানও করবেন। কেরানীগঞ্জ শহরের 10টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনের মানুষ কি পেলেন আর অপ্রাপ্তি বাকি? আজকের আকাঙ্ক্ষা ঢাকা 2-এ সেই বাস্তবতা ও আকাঙ্ক্ষা নিয়ে থাকছে রায়দুল ইসলাম শুভ রিপোর্ট। সঙ্গে ছিলেন SL মামুন। কেরানীগঞ্জ এবং সাভারের 10টি ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা সংসদীয় আসন 2। মোঘল আমল থেকেই ঢাকার গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত এই আসনের জনপদ। একপাশে কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী কাপড়ের হাট, অন্য পাশে ধারণ করে আছে আমিনবাজারের জীবন স্রোত। রাজধানী ঢাকা শহরের কোলঘেঁষে অবস্থিত ঢাকা সংসদীয় আসন 2। কেরানীগঞ্জ, সাভার, হযরতপুর, ভাকুরতা সহ মোট 10টি ইউনিয়ন ঘিরে গঠিত এই আসনটি। এই আসনে মানুষের কি কি সমস্যা, কি কি চাওয়া পাওয়া আছে, আর আগামীর জনপ্রতিনিধি যারা হতে যাচ্ছেন তাদের এই আসন ঘিরে কি কি স্বপ্ন রয়েছে তা শুনবো আজকে তাদের মুখ থেকেই। ঢাকা 2 আসনের মোট ভোটার সংখ্যা 4,19,215। 16 বছরের উন্নয়নের আলোকছটার নিচে চাপা পড়েছে নদী খালের মৃত্যু যন্ত্রণা, অপরিকল্পিত নগরায়ন ও বিশুদ্ধ পানির অভাব, জরাজীর্ণ রাস্তা আর বিদ্যুতের ভেলকিবাজি। এটাই যেন এখানকার নাগরিক জীবনের অলিখিত গল্প। গ্যাস আমরা পাই না,
কিন্তু গ্যাসের বিল আমরা মাসে মাসে পরিশোধ করতে হয়। এখান দিয়ে আপনি একটা কোনো চলার মতো একটা রাস্তা করে দিছে। এই অঞ্চলের মানুষ এখন কেবল উন্নয়ন শব্দে আশ্বস্ত নয়, এখানকার মানুষ স্বপ্ন দেখে একটি দূষণমুক্ত যানজটহীন উপশহরের, যেখানে উন্নত স্বাস্থ্যসেবা ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা থাকবে সবার জন্য। রোডঘাট এগুলা ঠিক করতে হবে। ক্ষমতায় যেই আসুক তাদের কাছে একটাই অনুরোধ, যাতে দেশের স্বার্থে জনগণের স্বার্থে কাজ করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পথঘাট ছেয়ে গেছে ব্যানার ফেস্টনে। প্রার্থীদের বিভিন্ন এলাকায় সভা সমাবেশ আর পথসভা নির্বাচন ঘনিয়ে আসার বার্তা দিচ্ছে। জনগণের কাছে জনপ্রতিনিধি মানে শুধু সেতু উদ্বোধন করা নয়, তাদের আকাঙ্ক্ষা একটাই, আগামীর জনপ্রতিনিধি হবেন জনবান্ধব, যিনি কেবল পরিবেশ অধিদপ্তর কর্তৃক যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুসরণ করে কেরানীগঞ্জকে পুনর্গঠন করা হবে, যাতে করে এই দেশের জনস্বাস্থ্য হুমকির মুখে না পড়ে। বিএনপি ক্ষমতায় আসবে, খালেদা জিয়া ক্ষমতায় আসবে, তারেক রহমান ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রকালে এই আসনের মানুষ স্বপ্ন দেখছে একদিন হয়তো এই বিস্রোত আবার প্রাণ স্রোত হয়ে বইবে। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা ও প্রাণহানি। এর কারণ হিসেবে গাড়িগুলোর গতিসীমা লঙ্ঘন করাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। গত 8 মাসে গতিসীমা লঙ্ঘন করেছে 1.5 লাখের বেশি গাড়ি। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। স্পিড ক্যামেরার ফুটেজে দেখা যায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে রেস করে 3টি গাড়ি। গতি ছিল ঘন্টায় 129, 114 ও 108 কিলোমিটার। শুধু এটিই নয়, এমন অধিকাংশ চালকই চট্টগ্রাম নগরের লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত 15 কিলোমিটার এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতিতে গাড়ি চালান। কর্তৃপক্ষ গতিসীমা 60 কিলোমিটার নির্ধারণ করলেও মানছেন না অনেকে। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। ইয়ং জেনারেশন ছেলে পেলে আছে, ওরা খুব স্পিডে আসে আমাদেরকে এখানে জিজ্ঞেস করে আপনাদের এখানে কি কোথাও মামলা দেওয়ার সিস্টেম আছে কিনা। সবগুলি মানে এমন চলা স্পিডে বলার কিছু নেই। ইতিমধ্যে গতিসীমা লঙ্ঘন করা যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে চিঠি দিয়েছে সিডিএ। যারা স্পিড লিমিট ব্রেক করে যাচ্ছে সেই তালিকাটা আমাদের এখানে অটো জেনারেট হবে। সেই তালিকা যদি আমরা পুলিশের কাছে পাঠিয়ে দেই, তারাই সেই গাড়ির মালিকদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট করবে। তবে জনবল সংকট রয়েছে উল্লেখ করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে ডিজিটাল ক্যামেরা বসানোর আহ্বান ট্রাফিক পুলিশের। উত্তরা থেকে যদি আপনি এয়ারপোর্টের যে ফ্লাইওভার আছে সেখানে যদি যান, সেখানে কিন্তু ডিজিটাল ক্যামেরা সেট করা আছে এবং অটো মামলা হচ্ছে, এবং সেটা আমার মনে হয় এখানে করা অবিলম্বে প্রয়োজন। গত 22 ডিসেম্বর থেকে চলতি বছরের 16 আগস্ট পর্যন্ত পরীক্ষামূলক স্পিড ক্যামেরা বসায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। গত 8 মাসে 1.5 লাখের বেশি গাড়ি গতিসীমা লঙ্ঘন করেছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। বার্ড ট্যুরিজম বন্ধে কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র। এখন থেকে সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে দেশটিতে যেতে পারবেন না ভারতীয়রা। এক বার্তায় এমন নির্দেশনার কথা জানিয়েছে ভারতের মার্কিন দূতাবাস। গর্ভাবস্থায় যুক্তরাষ্ট্রে যাওয়ার আবেদন করলে তা বাতিল করা হবে বলেও জানানো হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ও শুল্ক নিয়ে কড়াকড়িতে চীনের দিকে ঝুঁকছে ভারত। ইলেকট্রনিক্স ও সোলার শিল্পে লোকসান এড়াতে চীনা নাগরিকদের ব্যবসায় ভিসা প্রক্রিয়া সহজ করেছে নয়াদিল্লি। দেখছেন সময় সংবাদ। ফিরছি দেশের খবরে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির দেশ গড়ার কর্মসূচি শীর্ষক আয়োজনে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, যার অপেক্ষায় বাংলাদেশ, যার আগমনে বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে গণতন্ত্র, গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার যে সংগ্রাম বিগত বৎসরগুলোতে আমরা করেছি, যার নেতৃত্বে জাতিকে ঐক্যবদ্ধভাবে সেই আন্দোলনে আমরা সফল হয়েছি। সেই আন্দোলনের নায়ক, গণতন্ত্রের টর্চ বেয়ারার জনাব তারেক রহমান সাহেব 25 তারিখ বাংলাদেশে ইনশাআল্লাহ। অন্যদিকে কিছু ঘটনাবলী ঘটেছে, রিজভী তার বক্তব্যে একটু বলেছে,
ইঙ্গিত দিয়েছে। খুবই দুঃখজনক, চট্টগ্রাম মহানগরের বিএনপির সভাপতির উপর আক্রমণ হয়েছে। গতকাল আরেকটি ঘটনা ঘটেছে। এই সময়টাতে যখন স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সংস্কৃতিতে, রাজনৈতিক সংস্কৃতিতে একটি নতুন স্বপ্ন দেখছেন, যেটা সোহেল বলতেছিল, বাংলাদেশের মানুষের বিগত 17 বৎসর নিপীড়ন নির্যাতনের যে জীবন যাপন করেছে, 5ই অগাস্টের পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন আসছে। আমি খুশরু মাহমুদ চৌধুরীর বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। ফিরছি খেলার খবরে। 2 দিনের ভারত সফরে মধ্যরাতে কলকাতায় এসে পৌঁছেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। বাংলাদেশ সময় দুপুর 12টায় সমর্থকদের সঙ্গে দেখা করতে যাবেন যুব ভারতী স্টেডিয়ামে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সুব্রত আচার্য। মেসির ভারত সফরের সবশেষ খবর জানতে যোগ দিচ্ছি তার সঙ্গে। অগ্রহায়ণের শেষ হিসেব মতো শীত পড়ার কথা, কিন্তু গোটা শহর এখন উত্তপ্ত হবেই না কেন বলুন, কারণ শহরে যে ফুটবল তারকা লিওনেল মেসি গতকাল রাতে অর্থাৎ স্থানীয় সময় 1:30 এই শহরে আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি ক্রীড়াঙ্গন, ঠিক তার পাশে একটি 5 তারকা হোটেলে এই মুহূর্তে কিন্তু সেই ফুটবল তারকা লিওনেল মেসি রয়েছেন। আমি শুধু ছবিটা দেখাবো শুধুমাত্র যে কলকাতা শহর, সিটি অফ জয়, এই শহরের সঙ্গে ফুটবলের ঐতিহ্য একেবারে মিলেমিশে একাকার। ভোর থেকে লম্বা লাইন, কাতারে কাতারে ফুটবল প্রেমী মেসিকে এক নজর দেখার জন্য ভিড় করেছেন। আমি গেটের ঠিক যুব ভারতী যে 6টি গেট আছে, সেই 6টি গেটের আমি 1 নম্বর গেটে রয়েছি। সেই গেটের সামনে অসংখ্য ক্রীড়াপ্রেমী, ফুটবল প্রেমী বলা ভালো, মেসি নির্দিষ্ট টিকিটেই সম্ভব ছিল এবং সেই টিকিট নেওয়ার জন্য গত 4 দিন ধরে আমরা দেখেছি অনলাইন অফলাইনে ভিড় ছিল। সেই ভিড় উপেক্ষা করে অনলাইনে যারা নিয়েছেন তারাও কিন্তু আজকে দেখেছি যে ভোর 6টা থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে কিন্তু নিচ্ছেন। একই রকম ভাবে লম্বা লাইনে দাঁড়িয়ে কিন্তু নিচ্ছেন এবং একই রকম ভাবে যেটা বলছিলাম যে এই লম্বা লাইনে দাঁড়িয়ে 11:30টার সময়ে এই যুব ভারতী ক্রীড়া প্রাঙ্গণেই কিন্তু লিওনেল মেসিকে দেখা যাবে এবং সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বলিউড তারকা শাহরুখ খান সহ আরও অনেকে থাকবেন। সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এ সময় বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।